নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, চন্দ্রবাবু নাইডু সব সময় তিনি একটু অন্য স্টাইলে রাজনীতি করেন। নিজেরটা খুব ভালোভাবে তিনি বুঝে নেন, যেখানে যে কোনো জোটেই তিনি যখনই থাকুন না কেন। অনেকটা নীতিশ কুমারের স্টাইল, কিন্তু চন্দ্রবাবু নাইডু তিনি এবার আবারও মুখ খুলেছেন। কিন্তু এই মুখ খোলাটা কিন্তু সরাসরি কোথাও গিয়ে একটা ইঙ্গিত দেওয়া যে চন্দ্রবাবু নাইডু is not very much comfortable with মোদি গভর্নমেন্ট। তার কারণ চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে সরাসরি যা খবর বেরিয়ে আসছে, এনডিএ এর বৈঠকে তার যারা সাংসদ তারা এই যে মনসুন সেশনটা শেষ হলো তারপরে একটা বৈঠক করে, এবং সেই বৈঠকে এনডিএ এর যে বৈঠক সেখানে সরাসরি চন্দ্রবাবু নাইডুর সাংসদ বলে ওঠেন যে অমিত শাহ তিনি যখন সদনে এলেন শেষ দিন, তিনি কেন নিজের স্টেটমেন্টটুকু অন্তত পড়লেন না? তাহলে তো অন্তত বিরোধীদের এইটা বলার জায়গা থাকতো না যে এনডিএ ভয় পেয়েছে বা এনডিএ এই মুহূর্তে নিজেদের জায়গাটা ক্লিয়ারও করতে পারছে না। এই কথা কিন্তু সরাসরি এই মুহূর্তে যা খবর, যে সম্পূর্ণ যে চা চক্রটা সেখানে বিরোধীদের কেউ যায়নি, এবং বিরোধীদের কেউ না যাওয়ার পরিস্থিতিতে শুধুমাত্র এনডিএ এর সাংসদরা ছিলেন সেখানে, এবং ওম বিড়লার ঘরে সেই পরিস্থিতিতে অমিত শাহের যে একদম উপস্থিতি সেটাকে নিয়ে প্রশ্ন তোলেন। এবং অবশ্যই মোদি ক্যাবিনেটে কিন্তু ইতিমধ্যেই অমিত শাহের যে ইস্তফা সেটাকে নিয়েও চর্চা হয়েছে, তেমনও খবর উঠে আসছে। সুতরাং এই মুহূর্তে একটাই দিক কিন্তু নির্দেশ করছে যে শুধুমাত্র বিরোধীরা নন, শুধুমাত্র দেশের মানুষ নন, বরঞ্চ যারা এনডিএ এর দিকেও বসেন এবং এনডিএ এর অনেক পুরনো সাথী, তারাও কিন্তু হয়তো এক্সপেক্ট করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার সপক্ষে কোনো না কোনো বাক্য বিনিময় করবেন। যে স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি লিখেছিলেন ওম বিড়লাকে যে আমি তো আলোচনা করতে চাই, আপনি আলোচনার টাইম বের করুন, শেষ দিনে আসলেন যখন তিনি সংসদে, তখন কেন কোনো কথা বললেন না? রাজ্যসভায় তো 1 ঘন্টা সংসদ চলেছে এবং কিছু কার্যপ্রণালী হয়েছে। দেশের বিরোধী দলনেতা, রাজ্যসভার বিরোধী দলনেতা মাল্লিকার্জুন খাড়গে বক্তব্য রেখেছেন 13ই আগস্ট, তারপর সংসদ শেষ হয়েছে। কিন্তু কেন লোকসভার ক্ষেত্রে সেটা হলো না? ওম বিড়লাকে যদি অমিত শাহ চাইতেন, বলতেন যে আপনি আমাকে কিছুটা বলার সময় দিন, 15 মিনিট বন্দে মাতরম গাওয়া হলো, এবং তারপরের 15 মিনিটের জন্যও কেন অমিত শাহ মুখ খুললেন না? এতটাই কি এই মুহূর্তে ভয়, এতটাই কি এই মুহূর্তে ব্যাকফুটে ভারতীয় জনতা পার্টি? এই প্রশ্ন করছে খোদ ভারতীয় জনতা পার্টির শরিকরা। এবং এই মুহূর্তে অবশ্যই কিন্তু সেই সংখ্যার বিচার বারংবার যেটা উঠে আসছে, সংখ্যার বিচারটা কিন্তু চন্দ্রবাবু নাইডুর হাতেও রয়েছে, এবং সেই সংখ্যাটা কিন্তু 16। সুতরাং কোথাও গিয়ে এই মুহূর্তে এনসিপিআই কে নিয়ে আসা হচ্ছে, শিবসেনাকে নিয়ে আসা হচ্ছে, মঙ্গল বৈঠক হচ্ছে, মঙ্গল মিলন হচ্ছে, কিন্তু সমস্ত কিছু কুশল মঙ্গল তো এনডিএ তে? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে এনডিএ এর মধ্যে থেকে। অন্যদিকে আপনাদেরকে মনে করিয়ে দিই যে সংসদে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা ছিল সেটা হচ্ছে সংসদের বাইরে একদম সরাসরি হাতে বাদরের মতন যে টয়, সেই টয় নিয়ে একদম তারা পৌঁছে যান বিরোধীরা, এবং তারা বলেন যে আজকের যে স্লোগান সেটা একদম সিজেপি পার্টি, ককরোচ জনতা পার্টি, তাদের স্লোগান থেকে তারা নিয়ে নেন, এবং একদম সরাসরি 56 इंच का छोटा बंदर बाल नरेंद्र, बाल नरेंद्र, 56 इंच का छोटा बंदर জলদি আও সদন কে আন্দর, এই সমস্ত স্লোগান হয়। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটাকে প্রতিহত করার জন্য ইমিডিয়েটলি চলে আসেন এনডিএ এর সাংসদরা, এবং এনডিএ এর সাংসদদের এই মুহূর্তে দাবিটা আপনারা বোঝার চেষ্টা করুন। তারা এতদিন ধরে কিছুই দাবি ছিল না তাদের, এই মুহূর্তে তাদের দাবিটা হচ্ছে ঝাড়খণ্ডে যে লাঠিচার্জ হয়েছে তার জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তার ইস্তফা চাইছে না, তারা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তার কাছে জবাব দিয়ে চাইছে না, রাহুল গান্ধী কেন কোনো জবাব দিচ্ছেন না? আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে পলিটিক্সের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ঝাড়খণ্ড একটা ছোট্ট রাজ্য, সেখানকার একজন মুখ্যমন্ত্রী রয়েছেন, সেখানে কংগ্রেস সেই মুখ্যমন্ত্রীর সহযোগী হিসেবে সরকার চালাচ্ছে, তারা মূল সরকার চালাচ্ছে না। কংগ্রেসের মুখ্যমন্ত্রী নেই সেখানে, হেমন্ত সোরেন সেখানে জেএনএম পার্টি, এবং সেই পার্টির সরকার চলছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পার্টি, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে তার ইস্তফা।
কিংবা হেমন্ত সোরেনের যে শিক্ষামন্ত্রী রয়েছেন তার ইস্তফা, কিংবা একদম কংগ্রেসের যে প্রদেশ অধ্যক্ষ রয়েছেন সেখানে তার ইস্তফা, যে কোনো একটা চাইলেও বোঝা যেত, বা কংগ্রেসের পক্ষ থেকে যিনি মন্ত্রী রয়েছেন তার ইস্তফা, সেগুলো না চাওয়া হয়ে চাওয়া হচ্ছে কি রাহুল গান্ধীর একদম বক্তব্য। কিন্তু কেন এই বিষয়ে রাহুল গান্ধীর সঙ্গে কিভাবে যোগাযোগ থাকতে পারে আমরা সত্যি জানি না। দিল্লির রাস্তার সঙ্গে তো সরাসরি যোগাযোগ রয়েছে অমিত শাহ, তবুও অমিত শাহ কোনো বক্তব্য রাখছেন না। আর যেখানে সরাসরি কোনো যোগাযোগ নেই রাহুল গান্ধী, সেটাকে নিয়ে রাহুল গান্ধী বক্তব্য রাখবেন। তাও সেই বক্তব্য তিনি রেখে ফেলেছেন। তিনি বলেছেন যে আমি সবসময় স্টুডেন্টদের পাশে দাঁড়াচ্ছি, কোনোভাবেই আমি এই যে পুলিশের বর্বরতা ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখা গিয়েছে, টিয়ার গ্যাস দেখা গিয়েছে, লাঠি চার্জ দেখা গিয়েছে, সেটাকে আমি সমর্থন করি না। কিন্তু তার পরবর্তীতেও এই আন্দোলন আমরা দেখলাম। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই যে রীতিমতন বিজেপির অভ্যন্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, যারা সাধারণ ভোটার তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, বিভিন্ন যে কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি, এনসিপিআই তে যারা যুক্ত হলেন এবং যাদের সামনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ছবি তুলছেন তাদেরকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে। বিভিন্ন ইউটিউবার যারা একদম সরাসরি এই পরিবর্তনের পক্ষে ছিলেন তারা কথা বলতে শুরু করেছে, আপনারা হয়তো লক্ষ্যও করেছেন। তো সেই জায়গাগুলো এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে একটু রেকটিফাই করার চেষ্টা করবে না আমরা জানি না। সত্যি কিন্তু এই মুহূর্তে যেভাবে সংসদ চললো, সেই সংসদ কিন্তু অবশ্যই একটা কথা এই মুহূর্তে স্পষ্ট প্রমাণ দিল যে 1952 সালের পরে এরকম সংসদ ভারতবর্ষ দেখেনি, যে পুরো একটা মনসুন সেশন হয়ে গেল, দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই এই মনসুন সেশন জুড়ে বিদেশ সফরে যাননি। তারা দেশের অভ্যন্তরে ছিলেন, সংসদে এসেছেন, সংসদে নিজেদের চেম্বারে বসেছেন, ক্যান্টিনে গিয়েছেন, তারা তাদের দেখা গিয়েছে, কিন্তু তারা সংসদ ভবনে যেতে পারেননি, যেখানে হাউস চলছে, যেটা তাদের ডেজিগনেটেড অফিস, সেখানে তারা যেতে পারেননি। সেই জায়গাটা এই মুহূর্তে কিন্তু জেন জি মুভমেন্ট সেখান থেকেই একদম সরাসরি শুরু হয়েছিল, কিন্তু বিরোধীরাও কন্টিনিউ প্রসেসে কিন্তু সেই জায়গাটাকে ধরে রেখেছে। এবং অবশ্যই বিরোধীদের যে জায়গাটা, সেটাকে কিন্তু এই মুহূর্তে একই ধরনের সুরে সুর মেলাচ্ছেন তাদের জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডু। এর পরবর্তী যে একদম সমাপতন সেটা এরকম হবে না তো যে 26 জন এমপি যুক্ত হলেন, এনসিপিআই এর 20 জন, শিবসেনার 6 জন, আর ওদিকে 16 জন বেরিয়ে গেলেন। আমরা জানি না, অবশ্যই কম্পালশন রয়েছে চন্দ্রবাবু নাইডুর, অবশ্যই কম্পালশন রয়েছে তার, এবং তাই জন্য রিসেন্টলি নরেন্দ্র মোদী নিজে গিয়ে তাকে 18,000 কোটি টাকা একটা প্রজেক্ট দিয়ে এসেছেন। এই মনসুন সেশনে যখন তিনি আসছিলেন না, তখনই একদম অন্ধ্রপ্রদেশে গিয়ে 18,000 কোটি টাকা তিনি তহবিলে দিয়ে এসেছেন। সেই জায়গাগুলো অবশ্যই রয়েছে, কিন্তু কোথাও গিয়ে চন্দ্রবাবু নাইডুর নির্দেশ ছাড়া এই এমপি, এই যে এনডিএর যে বৈঠক, সেটাকে এনডিএর বৈঠকই বলা যায়, চা চক্র সবার জন্যই ছিল, কিন্তু বিরোধীরা কেউ যাননি, শুধুমাত্র এনডিএর এমপিরাই গিয়েছিলেন। তো সেইখানে একদম সবার সামনে যেভাবে বলে ফেললেন যে স্টেটমেন্ট তো দিতেই পারতেন অমিত শাহ, অসুবিধা কি ছিল, তিনি যখন শেষ দিন এলেন তখন স্টেটমেন্ট দিলেন না কেন? এইটাকে নিয়ে কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে একটা রাজনৈতিক জল্পনা উস্কে যাচ্ছে, যে কোথাও সম্পূর্ণ অমিত শাহের যে অ্যাটিটিউড সম্পূর্ণ যে মনসুন সেশনটা জুড়ে, সেটা খুব একটা ভালোভাবে কেউই দেখছেন না। কারণ একদম অন্ধ্রপ্রদেশে ফিরে গিয়ে রাজনীতি তো করতে হবে এমপিকে, রাজনীতি তো করতে হবে টিডিপি পার্টিকে, এবং টিডিপি পার্টির কাছে সম্পূর্ণ প্রচারটা কিংবা রাজনৈতিক যে প্রেক্ষাপটটা, রাজনৈতিক যে সারাউন্ডিংসটা, সেটা তো শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের বাইরে তো আর টিডিপি পার্টির কোনো অস্তিত্ব নেই। ঠিক সেই জায়গায় তারা কি উত্তর দেবে যে আমরা কাদের সঙ্গে রয়েছি, যে দেশের প্রধানমন্ত্রী সংসদে যাচ্ছেন না, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ একটা সেশন চলে গেল সংসদে গেলেন না, এই জায়গায় রয়েছি আমরা। সেই প্রশ্ন তো উঠে আসবে, এবং সেই প্রশ্নের কি জবাব দেবেন তারা, আমরা সত্যিই জানি না। এই মুহূর্তে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, আপনাদের সামনে রাখলাম, আপনারা বিচার করবেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।